জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বক্তব্য রাখবেন প্ল্যানারি সেশনে। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা প্রয়োজন, অভিমত কানাডার ক্ষমতাসীন দলের এমপির। That they've decided to build a future for their children and making sure that they have the success that maybe they didn't have. I see T-shirts of some of our best schools. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সড়ক দুর্ঘটনা রোধে 144টি ব্ল্যাক স্পট নির্ধারণ করে কাজ করছে সরকার, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। আবারও বললেন, বেপরোয়া গাড়ি চালানোই ঘটে দুর্ঘটনা। বিভিন্ন সংগঠন ও সমিতির নামে নম্বর প্লেট লাগিয়ে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রিকশা। রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন। মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা। পাঠ্যসূচিতে মানবিক মূল্যবোধের বিষয় না থাকা ও ক্যাম্পাসের পরিবেশের কারণেই বাড়ছে জঙ্গিবাদ, অভিমত শিক্ষাবিদদের। শিক্ষামন্ত্রী জোর দিলেন শিক্ষকদের ভূমিকার ওপর। আজও হজ যাত্রীদের ফিরতি ফ্লাইটে শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইট আসছে নির্দিষ্ট সময়ের 2 থেকে 3 ঘন্টা পর। হাজিদের ভোগান্তি। The Emmy goes to Rami Malek. এবং জমকালো আয়োজনে হয়ে গেল এমি অ্যাওয়ার্ডসের 68তম আসর। এবারও সেরা ফ্যান্টাসি ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিল গেম অফ থ্রোনস। বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন খোদ কানাডার ক্ষমতাসীন দলের এমপি মার্ক মিলার। গেল শনিবার মন্ট্রিলে নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর এ প্রতিক্রিয়া পাওয়া গেছে। এক্ষেত্রে বাংলাদেশ কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা উচিত বলেও মত তার। মন্ট্রিল ঘুরে এসে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ক্যামেরায় ছিলেন কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরী। 1975-এ জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার পর বাংলাদেশ থেকে পালিয়ে যায় বিপথগামী সাবেক সেনা কর্মকর্তা ঘাতক নূর চৌধুরী। তারপর থেকে কানাডার টরন্টোতে বাস করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি। কানাডায় বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন সমাবেশ করছে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় মন্ট্রিলে গ্লোবাল ফান্ড কনফারেন্সের এক ফাঁকে গত শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে শেখ হাসিনার আহ্বানের পর বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে চলে আসে। কানাডার সরকারদলীয় এমপি ও পার্লামেন্টের বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য মনে করেন, বহিঃসমর্পণ আইন নিয়ে দেশটির ভাববার সময় এসেছে। কানাডার বহিঃসমর্পণ আইনের বিভিন্ন দিক নিয়ে উচ্চতর মহল খতিয়ে দেখবে বলে আশা করছি। তবে অবশ্যই এক্ষেত্রে দুদেশের আলোচনা অব্যাহত থাকতে হবে। তিনি মনে করেন, এর পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। বহিঃসমর্পণ আইন নিয়ে ইতিবাচক ইঙ্গিতের জন্য দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে আমার মনে হয়। নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা সরকারও তার আইনগত দিকগুলো খতিয়ে দেখবে বলে আশা করেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই এমপি। সময় সংবাদ, মন্ট্রিল, কানাডা। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা সফর শেষে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে তিনি নিউ ইয়র্ক পৌঁছান। ম্যানহাটনের হোটেল ওয়ালড্রফ অ্যাস্টোরিয়ায় পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, বাংলাদেশ মিশন ও কনসুলেটের কর্মকর্তারা। আজ জাতিসংঘ সদর দপ্তরে প্ল্যানারি সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিয়াল থেকে এই ম্যানহাটনের ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া হোটেলে এসে পৌঁছেছেন। 19 সেপ্টেম্বর
তিনি জাতিসংঘের লিডার সামিটে যোগ দেবেন। 20 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া 21 সেপ্টেম্বর সন্ধ্যা 7:45 জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একই দিনে বিকেলে প্রবাসী বাঙালিদের দেয়া নাগরিক সম্বর্ধনায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এছাড়া তার কর্মসূচিতে পরদিন 22 সেপ্টেম্বর স্থানীয় সংবাদ মাধ্যমদের সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী এবং 23 তারিখেই তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল সর্বশেষ। শিহাবুদ্দিন কিসলুর, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনার রোধে 144টি ব্ল্যাক স্পট নির্ধারণ করে কাজ শুরু করেছে সরকার। এছাড়া 2 লেন রাস্তা 4 লেনে উন্নীত করা ও 4 লেনের চলমান কাজগুলো দ্রুত শেষ করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, আইন অমান্য করে রাস্তায় চলাচল ও বেপরোয়া গাড়ি চালানোর কারণেই সড়কে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার সংখ্যা, দুর্ঘটনার প্রাণহানি অর্ধেক নেমে এসেছিল, কিন্তু সে সাফল্য আমি ধরে রাখতে পারলাম না। এই ঈদের সময় যেভাবে একটা মৃত্যুর মিছিল, এটা প্রসেশন অফ ডেথ যদি কেউ বলে থাকে ভুল বলে। দুর্ঘটনার বিরুদ্ধে যে ব্ল্যাক স্পট গুলো আছে, 144টি ব্ল্যাক স্পটকে অ্যাড্রেস করার জন্য আমরা কাজ শুরু করেছি। এর মধ্যে 50% কাজ আমাদের শেষ হয়েছে। বাকি কাজগুলো আমি আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করে ফেলব। আমি তো পারি যেটা, সেটা ইঞ্জিনিয়ারিং, এনফোর্সমেন্ট আমার হাতে নেই। তারপরে এডুকেশনটাও আমিও দায় এড়াতে পারবো না। যেমন ড্রাইভারদের প্রশিক্ষণ, তারা নির্বাচনে আসেনি, আরেকটা নির্বাচন করানোর মতো কোনো পরিস্থিতি দেশে তারা সৃষ্টি করতে পারেননি, আজ পর্যন্ত পারেননি। 90-এর মতো একটা গণ আন্দোলনের পরিবেশও তো তারা সৃষ্টি করতে পারেনি। কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ এখন পুরো গ্রাম। দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিকে দায়ী করে গাড়ি চালকের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজনরা। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষে ঢাকায় আর ফেরা হলো না শাহাবুদ্দিনের পরিবারের। ফিরতে হলো আবারও সেই গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের আমানিয়া গ্রামে। তবে এ ফেরা শেষবারের মতো। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল পরিবারের 3 সদস্যকে। রোববার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহাবুদ্দিন রবি এবং তার 2 মেয়ে রাইসা মুনতাসির ও রিনসা তাবাসসুম। সোমবার সকালে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। চালকের বেপরোয়া গতি এবং রাস্তার আইল্যান্ডের মার্কিং না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। পুলিশ বাড়িতে গেছি, হাইওয়ে লালমাই, সেখানে যাওয়ার পরে দিয়ে আমি যাই দেখলাম তো বাইরে লাশ পড়ে দিয়েছে। আমার বেপরোয়া গাড়ি চালানোটাকে আমি দায়ী মনে করতেছি। আর স্পিড ব্রেকার যেটা ছিল আমরা সচক্ষে দেখে আসছি, ওটা স্পিড ব্রেকার দূর থেকে বোঝা যায় না। একই দুর্ঘটনায় নিহত হন শাহাবুদ্দিন রবির ভগ্নিপতি আনোয়ারুল কবির ও তার 4 বছরের ছেলে সাইফ। গুরুতর আহত হন আনোয়ারুল কবিরের স্ত্রী মারজান। প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় অনাগত সন্তানকে হারান তিনি। অসুস্থ অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার 5ঘরিয়া গ্রামে। আমি দায়ী করতেছি সরকারকে। সরকারের যদি এগুলো যদি তত্ত্বাবধান যদি ঠিক মতো যদি নিত, তাহলে এরকম অ্যাক্সিডেন্ট হইতো না, আর এত মানুষ মারা যাইত না। প্রত্যেক ড্রাইভারদের উদ্দেশ্যে বলা উচিত যে সে তার একজনের জীবনের জন্য কয়েকটা জীবন নষ্ট করে ফেলেছে, এই জিনিসটা চিন্তা করে তাদের গাড়ি চালানো উচিত। রোববার সকালে ঈদের ছুটি শেষে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার লাকসামের চিলুনিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 শিশুসহ 5 জনের মৃত্যু হয়। আহত হন আরো 2 জন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় গাড়ির চালক। সময় সংবাদ, নোয়াখালী। সিলেবাসে মানবিক মূল্যবোধের বিষয়টিকে গুরুত্ব না দেয়া এবং ক্যাম্পাসের পরিবেশের কারণেই শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়াচ্ছে বলে মনে করেন অনেক শিক্ষাবিদ। এদিকে জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে শিক্ষকদের ভূমিকার উপর জোর দিলেন শিক্ষামন্ত্রী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা মেসগুলোকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। সিলেট থেকে আব্দুল আহাদের রিপোর্ট।
সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির 4 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এরপর সবগুলো বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয় পুলিশি নজরদারি। তবে নিজের শিক্ষার্থী আটক হলেও লিডিং ইউনিভার্সিটির উপাচার্য দাবি করেন ক্যাম্পাস থেকে কেউ জঙ্গিবাদে জড়ায়নি। বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং শাহজালাল ভার্সিটির হোস্টেল সুবিধাটা এখানে নেই বললেই চলে, বিভিন্ন বাসাবাড়িতে মেস করে থাকে। আমরা এই মেসগুলোকে আমাদের নজরদারির আওতায় নিয়ে এসেছি। আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমাদের ক্যাম্পাসে আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেই না এবং জঙ্গিবাদকে টোটালি জিরো টলারেন্স ঘোষণা করছি। চাকরির কথা মাথায় রেখে সীমিত কয়েকটি বিষয় পড়ানো হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। শেখানো হয় না মানবিক বিদ্যা, পড়ানো হয় না বাংলাদেশ কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস, নেই ক্যাম্পাসও। এতে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে মনে করেন খোদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য। ক্যাম্পাস বলতে যেটা বোঝায় সেটি নেই, মানবিক বিদ্যা যেটাকে বলা হয় সেটি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। যে জন্যে মানবিক যে গুণাবলী থাকলে মানুষ জঙ্গি হয় না, সেইগুলো খানিকটা ঘাটতি এখানে আসে। এ অবস্থায় শিক্ষামন্ত্রী বলছেন জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে বেশি। আমরা আমাদের সার্বিক চেষ্টা নিচ্ছি, শিক্ষকরা একটা মূল শক্তি, যারা শিক্ষার্থীকে চিনতে হবে এবং তার বিহেভিয়ার বদলাই যাচ্ছে কিনা, তারা যেন ভিন্নভাবে প্রভাবিত না হয়, বিভ্রান্ত না হয়, এইটার ব্যাপারে আমরা গার্জিয়ানদের সচেতন করতেছি। সিলেটে বর্তমানে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 15,000। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ বাড়ানোর জন্য পাঠ্যসূচিতে এই বিষয় অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। সময় সংবাদকে তিনি বলেন, শিক্ষা ছুটিতে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে পারলে দেশের প্রতি ভালোবাসা বাড়বে। এসএসসি পাশ করার পরে কিংবা এইচএসসি পাশ করার পরে কিংবা ইউনিভার্সিটির একটা বৎসর শেষ হওয়ার পরে কিছু সময় কিন্তু ফ্রি থাকে, ফাঁকা থাকে। সেই সময়টা আমরা যদি বুদ্ধি করে, চিন্তা করে, পরিকল্পনা করে আমাদের তরুণ সম্প্রদায়ের যে অফুরন্ত প্রাণশক্তি, সেটা যদি দেশ গড়ার কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশ অবশ্যই সমৃদ্ধির পথে এগোবে। দুপুরের সময় আরো থাকছে। রাজশাহীতে কারখানার বর্জ্য ঢুকে পড়ছে কৃষি জমি সহ নদী নালা খালবিলে, ব্যাহত চাষাবাদ, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর তাগিদ। রাজধানীতে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ রিকশা বাণিজ্য। বিভিন্ন পরিসংখ্যান বলছে বৈধ লাইসেন্সধারী রিকশার তুলনায় 10 গুণ বেশি রিকশা নগরীতে চলছে। অনিবন্ধিত এসব রিকশায় রাজধানীর যানজট বাড়ার পাশাপাশি বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন। এমনকি রিকশার বৈধতার বিষয়ে সুস্পষ্ট ধারণা নেই অধিকাংশ রিকশা চালকদের। এই পরিস্থিতিতে অবৈধ রিকশা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন সবশেষ 1987 সালে নতুন রিকশার লাইসেন্স প্রদান করে। ওই সময় রাজধানীতে মোট নিবন্ধিত রিকশা ছিল 87,811টি। নতুন নিবন্ধন দেয়া বন্ধ থাকায় বর্তমানে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সরকারি কোনো সংস্থার কাছে নেই রাজধানীতে অনিবন্ধিত রিকশার সঠিক পরিসংখ্যান। তবে রাজধানীতে এরকম রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি বলে বুয়েটের এক গবেষণায় জানা যায়। অন্যদিকে নিবন্ধন বা লাইসেন্স সম্পর্কে চালকদেরও নেই কোনো জ্ঞান। বিভিন্ন সমিতি বা সংগঠনের পক্ষ থেকে দেয়া কথিত নম্বর প্লেটকেই লাইসেন্স বলে মনে করেন তারা। মুক্তিযোদ্ধার অফিসে লাইসেন্স কিনেছে রিকশার মালিক, আমাদের তো রিকশা না। নাম্বার হলে মুক্তিযোদ্ধা, আমাকে গ্যারেজে দিয়ে যায় আর কি, মুক্তিযোদ্ধার লোকেই। এটা আমি সঠিক বলতে পারবো না, লাইসেন্স কিন্তু মাস্তানের কাছ থেকে লয়, মাস্তানের কাছ থেকে লাইসেন্স নেয়। তা করতে বললাম না, অবশ্যই তো লাইসেন্স ছাড়া কি রিক্সা চলে নাকি ঢাকা শহরে? এক একটি রিকশার পেছনে এ ধরনের 2 থেকে 5টি নম্বর প্লেটও দেখা যায়। অন্তত 30টি সংগঠন ও সমিতির দেয়া এসব নাম্বার প্লেট লাগিয়ে অবৈধ রিকশা রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে, এমন তথ্যই উঠে এসেছে অনুসন্ধানে। অন্যদিকে অনিবন্ধিত রিকশা নিয়ন্ত্রণে খুব শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা। নাম্বার প্লেটের সঙ্গে এই সমিতি ওই সমিতি, কিন্তু এগুলো আসলে সিটি কর্পোরেশন থেকেও দেওয়া হয়নি এবং এটার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন থেকে কোনোভাবে এই বিষয়টাকে আমরা বরদাস্ত করি না। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং সেই ক্ষেত্রে এই সমস্ত রিকশা আমরা যা পাবো এগুলো আমরা জব্দ করে এটা ডাম্পিংয়ে ফেলে দিব।
রাজধানীতে চলাচলে প্রধান বাহন যেমন রিকশা, তেমনি অসহনীয় যানজটেরও অন্যতম কারণ এটি। অবৈধ রিকশা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট সংখ্যক রিকশা নিবন্ধনের আওতায় আনা হলে নাগরিক দুর্ভোগ কমার পাশাপাশি বাড়বে রাজস্ব। তাই দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। বরাদ্দ দেয়া সরকারি জমিতে পাম্প নির্মাণ না করে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে পাম্প নির্মাণের অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার বিরুদ্ধে। বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রথমে জায়গা দখলের বিষয়টি এড়িয়ে গেলেও পরে দোষ চাপিয়ে দেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের ওপর। রতনচন্দ্র মজুমদার এবং আব্দুল মোমেনের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। 1989 সালে মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এর এই জায়গাটি নিজ নামে কেনেন শফিকুল ইসলাম। এরপর বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস শুরু করেন। হঠাৎ করেই 2012 সালে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি জায়গাটির দখল নিয়ে তা ঢাকা ওয়াসার কাছে হস্তান্তর করে। পরে শফিক ওয়াসায় যোগাযোগ করে জানতে পারেন জায়গাটি পাম্প নির্মাণের জন্য নেওয়া হয়েছে। তখন ওয়াসা কর্তৃপক্ষ জেলা প্রশাসক প্রেরিত একটি কাগজ দেখান শফিককে। জেলা প্রশাসকের বরাদ্দ দেওয়া সরকারি জায়গা, যার দাগ নম্বর 135, কিন্তু ওয়াসার দখলে যায় 137 নম্বর দাগে থাকা জায়গাটি, যা কিনা ব্যক্তি মালিকানাধীন, যেখানে ওয়াসা তাদের পাম্প নির্মাণ করে। ওয়াসার কোনো সার্ভিস ছিল না, ডিসি সাহেবের কোনো সার্ভিস ছাড়াই এই জিনিসটা জবরদখল করা হয়েছে। দুটা মেয়ে নিয়ে আমি কি করবো জানি না। আমি আমার ছোট্ট সংসার সে ধ্বংস হয়ে গেছে। এখন যদি আমার সারা জীবনের সঞ্চয় এই জায়গাটা যদি একটু পাই, তাহলে হয়তো মেয়েদেরকে নিয়ে মানুষ করতে পারবো। আমি 2 বছর আগে ওয়াসার এমডির কাছে আমরা আবেদন করছি, ওনার এখনো কোনো সুরা পাইনি। ওয়াসার ভুলে জীবনের সব সঞ্চয় এক করে কেনা ভিটে মাটি হারিয়ে নিঃস্ব এই মানুষটি। এ ব্যাপারে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি জানেন না বলে জানান। আমি তো জানি না এখনো কিছু। 135ই কাগজ, আপনি আমাকে দেন কাগজপত্র দিলে আমি সব দেখে দিব। আমাকে বলেন অভিযোগটা দিতে, পুরো ডিটেলস আমার ভূমি ডিপার্টমেন্ট আছে, ওরা সবটা দেখে দিবে। কারণ এরকম কোনো অভিযোগ যদি আমি পেয়ে থাকি, অবশ্যই এটা যাচাই করে দেখবো। পাম্প শেষ হয়ে গেলে আমরা জায়গাটাকে ফেরত দিয়ে দিই। অথচ ব্যক্তি মালিকানাধীন জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য করা আবেদনপত্র ওয়াসা গ্রহণ করেছে, সেই প্রমাণও মিলল কাগজপত্রে। কে বা কারা জায়গাটি ওয়াসাকে বুঝিয়ে দিল, এমডির কথা মতো এলাকায় গিয়ে তা জানার চেষ্টা করে সময় সংবাদ। প্রকৃতপক্ষে তারা এতটাই শক্তিশালী যে জীবন বাঁচাতে ভয়ে কেউ কথা বলতে রাজি হননি। কারা করাইছে তো বুঝেন, এইটা তো বলা যায় না, এটা করাইছে দলীয় লোকেরাই। তবে ওয়াসার উপরে চাপ ব্লেন্ডার দিতে পারেন। ছবি নিলে আমাদের সমস্যা আছে, আমরা সাধারণ মানুষ তো, আর এখানে নেতা কর্মীদের প্রভাব ভালো। ভুক্তভোগী আরো জানান, এ বিষয়ে নিম্ন আদালতে একটি মামলা চলমান আছে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হজের ফিরতি ফ্লাইটে শিডিউল বিপর্যয় এখনো কাটেনি। প্রতিটি ফ্লাইট আসছে নির্ধারিত সময়ের 2 থেকে 3 ঘন্টা পরে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজিদের। হজ ফ্লাইটে অব্যবস্থাপনার জন্য এজেন্সিকে দুষছেন তারা। দেশে ফিরে হাজিরা অভিযোগ করেন, ঢাকায় অবতরণের পর লাগেজ পেতে তাদের অনেক সময় লাগছে। এতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। এবছর বাংলাদেশ থেকে 1 লাখের বেশি মানুষ হজ করতে যান। এর মধ্যে প্রায় 50,000 হাজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং বাকিরা অন্য ফ্লাইটে বাংলাদেশে ফিরবেন। আগামী 17 অক্টোবর পর্যন্ত চলবে হজের ফিরতি ফ্লাইট। যিনি আমাদের এই গাইড ছিলেন, উনি কোনোদিন হজ করেন নাই আমাদের মতো। তাকে নিয়ে আমরা হজ করতে বহু কষ্ট সম্মুখীন হয়েছি। এখানে এসে আমরা একটু বিড়ম্বনায় পড়েছি। গাড়ি অগ্রিম টাকা নিয়েছিল যে গাড়ি এখানে রেডি পাবো, আমরা এসে গাড়িতে উঠবো। এখন পর্যন্ত গাড়ির কোনো খবর নেই। মনে করেন যে আমাদের মালপত্রগুলো সঠিকভাবে নিয়ে আসেনি তো। হ্যাঁ, এখন পর্যন্ত মনে করেন আমরা সারাদিন এইভাবে বেল্টের পাশে থেকে কোনো রকম মনে করেন যে সমস্যার সমাধান করতে পারলাম না। দুপুরের সময় আরো থাকছে। আসন্ন ইংল্যান্ড সিরিজের টেস্টে বাংলাদেশ ভালো কিছু করবে প্রত্যয় তামিম ইকবালের। অতীতের ব্যক্তিগত অর্জন থেকে প্রেরণা খুঁজছেন টাইগার সহ অধিনায়ক। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ও কয়েকটি সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জোর দাবি জানান। এতে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ ও সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা সহ সংগঠনগুলোর নেতারা। তারা প্রধানমন্ত্রীকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার অনুরোধ জানান। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে আগামী 2 দিন পরে বক্তব্য রাখবেন।
আমি আশা করব আজকের এই বক্তব্যের মাধ্যমে সারা বিশ্ববাসীকে আমাদের প্রিয় নেত্রী জানিয়ে দেবেন যে বাংলাদেশের মানুষ 40 কোটি মানুষ যারা বিশ্বের 5ম স্থান ভাষাভাষী দেশে, সেই বাংলাদেশ বাঙালিকে যেন বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই ভাষাকে যেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করে, এইটাই আজকে সমাবেশ থেকে আমরা দাবি করব। জঙ্গিবাদ নির্মূলের নামে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের দিয়ে সারা দেশে প্রশাসনিক কমিটি করে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার নামে সরকার আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্তর্ভুক্ত করে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক কমিটি গঠন করেছে। এসব কমিটিতে অন্তর্ভুক্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীদের জড়িত করে নানাভাবে হয়রানি করছে। জঙ্গি নির্মূলে এই সরকার আন্তরিক নয়। যদি থাকত তবে জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত না করে প্রকৃত সন্ত্রাসীদের নির্মূল করার ব্যবস্থা নিত। রাজধানীর ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আলভি হাসান রামিমের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তার মা। আহত অবস্থায় বর্তমানে রামিম রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রামিমের মা জানান, পূর্বশত্রুতার জের ধরেই তার ছেলের ওপর হামলা চালায় স্থানীয় ছাত্রদল নেতা কামরুল ও তার সহযোগীরা। আর রামিম পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানান চিকিৎসক। গতকাল দুপুরে বাসায় যাওয়ার পথে মালিবাগ রেল স্টেশন এলাকায় 4-5 জন যুবক পথরোধ করে রামিমের। এ সময় তাকে মারধর ও 2 হাতে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আমার ছেলেরা যারাই নির্যাতন করছে তাদের সূক্ষ্ম বিচার চাই আমি আপনাদের কাছে। আমার এটাই অনুরোধ, আমার বাবাকে যেন এরকম করে। কাবুল করে একটা লোক আছে ওর বাসায় রমনা থানার ওখানে। কলেজের দুটো না 3টা ছেলে আছে। মারু রবীন ছাত্র দলের সভাপতি, উনি নিজে এটা করাইছে এই ছেলেদের দ্বারা, ছোট পোলাপানা এগো দ্বারা এটা করাইছে রবিমেশ। মাগুরায় কাভার্ড ভ্যান চাপায় সাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। সকালে সদর উপজেলার পারনান্দোয়ালি বড় মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিম ও কুদ্দুস মোল্লা নামে 2 ব্যক্তি সাইকেলে মাগুরা শহরে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাদের ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ইব্রাহিম মোল্লা পল্লী বিদ্যুতের কর্মচারী ছিলেন বলে জানা গেছে। অবকাঠামো আছে, প্রতিষ্ঠানও আছে, কিন্তু হাওয়া হয়ে গেছে এতিম শিশুদের জন্য সরকারের দেয়া বরাদ্দ। ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার। ভুয়া কমিটি করে মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দের চাল পুরোটাই আত্মসাৎ করা হয়। 2 বছর পেরিয়ে গেলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে, অথচ মামলা মাথায় নিয়ে আতঙ্কের সময় পার করছেন নিরীহ মানুষেরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সুন্দরগঞ্জের ফলগাছা গ্রামের শফিকুল ইসলাম পেশায় একজন সাইকেল মেকার। খেটে খাওয়া এই মানুষটি চাল আত্মসাতের অভিযোগে এখন সার্টিফিকেট মামলার আসামি। তার দাবি, তাকে কাগজে কলমে মনমত আদর্শপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি বানিয়ে উত্তোলন করা হয় 2 মেট্রিক টন জিআরের চাল, যার কিছুই জানেন না তিনি। এমনিভাবে চাল আত্মসাতের অভিযোগে সার্টিফিকেট মামলা মাথায় নিয়ে শফিকুলের মতো চোখে অন্ধকার দেখছেন নিরীহ অনেক মানুষ। আমাকে টিআরের মামলা দিয়েছে, সার্টিফিকেট মামলা। সে টিএর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আমরা যতই মেকারি করি, আমারও কোনো মান সম্মান আছে। মারা যাওয়ার আজকে 8 বছর পরে চাল উত্তোলন করছে। মরা মানুষ কি কবর থেকে উত্তোলন করি আবার চাল উত্তোলন করতে পারে নাকি? যে সে লোক আমাকে বলে, কেমন ভাই চাল কত টাকা বেচলেন, কত, আমার ইজ্জতের একটা প্রশ্ন আছে না। মাদ্রাসা ও এতিম শিশুদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল আত্মসাতের খবর সময় সংবাদে প্রচারের পর কর্তৃপক্ষের তদন্তে সত্যতাও মিলেছে। কিন্তু যারা খাতা কলমে বিতরণ দেখিয়ে চাল আত্মসাৎ করেছেন তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এই কাজটি কে করলো এবং কারা করলো, এদের যেন কঠিনভাবে শাস্তি হয়। আমরা লিস্টেড, অথচ আমরা মাল পাই নাই।
বারবার তলব করতেছে। একবার ম্যাজিস্ট্রেট এসে সরজমিনে তদন্ত করলো, তাদের সাক্ষাৎকার দিলাম, বললাম যে না আমরা পাই নাই। তবে স্থানীয় সংসদ সদস্যের দাবি সরকারি কর্মকর্তা সহ 5 ব্যক্তি মূলত চাল আত্মসাতের সাথে জড়িত। আর জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন বিচারের মধ্য দিয়েই বিষয়টি সুরাহা হবে। এনআইডি কার্ড তারা দিয়েছেন, তারা সই স্বাক্ষর দিয়েছেন। যদি হয় যে তিনি সত্যিকার অর্থে দেননি তাহলে প্রতিকার পাবেন, আর যদি তিনি দেওয়া সত্ত্বেও অস্বীকার করেন এই মুহূর্তে তাহলে তো আইন তার স্বাভাবিক গতিতে চলবে। আমরা যেটি জানতে পারছি 5 জন মিলে এই অপকর্মটা করছে। আমরা চাচ্ছি যে 5 জনের বিরুদ্ধে মামলা হোক। সুন্দরগঞ্জ উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সময় সংবাদকে জানান, স্থানীয় সংসদ সদস্য দ্বারা অনুমোদিত কমিটিকে তিনি 2014-15 অর্থ বছরে জিআরের 50 মেট্রিক টন চাল 25টি মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দ করেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহী নগরীর 4.5 লাখ মানুষের বর্জ্যের সঙ্গে ছোট বড় 30টি কারখানার বিষাক্ত বর্জ্য মিশছে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার খালবিলে। খাল উপচে বিষাক্ত এ পানি কৃষি জমিতে ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন নগরবাসীও। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশাপাশি বর্জ্য কমাতে বাড়াতে হবে সচেতনতা। আর ভারপ্রাপ্ত মেয়র জানালেন, সমস্যা সমাধানে কর্পোরেশনের ইচ্ছে থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। প্রতিদিন শহরে ব্যবহৃত 7 কোটি 10 লাখ লিটার পানি, বিভিন্ন স্থানে ড্রেনের সাথে পয় নিষ্কাশন সংযোগ, আবর্জনা ও পচাগলা বস্তুর সাথে কারখানার ক্ষতিকর বর্জ্য মিশছে ড্রেনের পানিতে। শহরের কালো বিষাক্ত এ পানি 8টি ড্রেন দিয়ে মিশছে পবা উপজেলার নদীনালা ও খালবিলে। এ পানি কৃষি জমির পাশাপাশি সবজির ক্ষেত সহ বিভিন্ন কাজে ব্যবহারের ফলে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। আবার পচা পানিতে মশামাছির উপদ্রব থাকছে বছর জুড়েই। সেই সাথে প্রতিদিন কর্পোরেশন 300 থেকে 400 টন বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে গ্রামের পরিবেশও। খুব দুর্গন্ধ, নিঃশ্বাস নেওয়া যায় না। দেড় হওয়ার আগে আমাদের গোটাবির আওয়াজ হয়েছে, আর এখন এই দেড় হওয়ার পর থেকে আওয়াজ হয় না। গা হাত চুলকানি টুলকানি এগুলা ব্যাপক বাড়ায়। শুধু তাই না, এই যখন পানি কম থাকে তখন এই আবর্জনার কারণে মাছও মারা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, দূষণ রোধে ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশাপাশি বর্জ্য কমাতে শহরের মানুষের সচেতনতায় কাজ করতে হবে কর্পোরেশনকে। দূষণটা নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের দুটি জিনিস দরকার। একটি হচ্ছে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, একই সাথে মানুষের কালচারাল একটি পরিবর্তন আনতে হবে। আমাদের পানি ব্যবহার কমাতে হবে, বর্জ্য সৃষ্টি কমাতে হবে। এটি কিন্তু একটা সামাজিক আন্দোলন ছাড়া সম্ভব নয়। অবশ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, সমস্যা সমাধানে কর্পোরেশনের ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। হিউজ পরিমাণ একটি বড় অঙ্কের অর্থের ব্যাপার, এটা প্রজেক্ট, এটা তো আর আমাদের দেশে সেই টেকনোলজি নাই। সেটিতে অবশ্যই আমাদের বর্জ্যটাকে আবার রিফাইন করে ব্যবহারের উপযোগী করা উন্নত বিশ্বে আছে, তবে আমাদের মাথায় অবশ্যই পরিকল্পনা আছে। আমরা সরকারের কাছে লিখেছি, আবার লিখব। পবা উপজেলার 9টি গ্রামের উপর দিয়ে বয়ে চলা 3টি খালবিল দিয়ে প্রবাহিত হচ্ছে শহরের দূষিত পানি। কৃষি ও গৃহস্থালী সহ নানা কাজে এ পানি ব্যবহার করছে গ্রামের প্রায় 5000 মানুষ। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সিলেটের বিশ্বনাথে সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেয়াকে কেন্দ্র করে সুরমাপাড়ের দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে লামা কাজী পশ্চিম পাড় বাজারের একটি দোকানের সামনে সিএনজি অটোরিকশা রাখতে বাধা দিলে মালিককে মারধর করে চালক। এরপর গত 2 দিন ধরে পূর্ব ও পশ্চিম লামা কাজীর বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে 2 গ্রামের বাসিন্দারা সকালে এম.এ. খান ব্রিজের ওপরে অবস্থান নেয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই সংঘর্ষের কারণে সিলেট সুনামগঞ্জ সড়কে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। হঠাৎ করে এই জালালাবাদবাসী এই দিক থেকে আপনার ব্রিজ ক্রস করে এসে বিশ্বনাথের উপর আক্রমণ করে। তারা রাইট গিয়ে নিয়ে রেডি হচ্ছে, তখন আমি এসে এই লামাগাজী পয়েন্টের বা মির্জাগঞ্জ, মির্জাপুরের সবাইকে আমি সরিয়ে রেখেছি যে তোমরা কেউ থাকবে না, আমরা পুলিশ আছি, তোমাদের নিরাপত্তার জন্য আছি, তোমাদের দোকানপাট অক্ষত থাকবে। এখন আমরা মোটামুটি কোনো ধরনের সম্পদের হানি হতে দিই না। এখানে এই মুহূর্তে মোটামুটি পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি, 2 পক্ষকে শান্ত করেছি।
চরম দুর্দিন চলছে হাতে তৈরি দেশীয় পাদুকা শিল্পের। চোরা পথে আসা ভারতীয় জুতায় বাজার ছেয়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। এই শিল্পের উদ্যোক্তারা জানান, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় হাতে তৈরি জুতার দাম কিছুটা বেশি পড়ে। অথচ গুণগত মান ভালো না হলেও দাম কম হওয়ায় ক্রেতারা লুফে নিচ্ছে নিম্নমানের ভারতীয় জুতা। তাই এই শিল্পকে বাঁচাতে জুতা আমদানির ওপর শুল্ক বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। কেউ বা আঁকছে জুতার ডিজাইন, আর কেউ বা কাঁচি ও লোহার চাকতি দিয়ে রেক্সিনে সেই ডিজাইন ফুটিয়ে তুলছে। কারিগরদের নিপুণ হাতে তৈরি এসব পাদুকা শহর এবং গ্রামের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চাহিদাই শুধু পূরণ করেনি, কর্মসংস্থান করেছে কয়েক লাখ শ্রমিকের। শুধু পুরান ঢাকা নয়, টঙ্গী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ সারা দেশে বাসাবাড়িতে গড়ে উঠেছে এ ধরনের ছোট বড় 30,000 পাদুকা কারখানা। এসব কারখানা মালিকদের অভিযোগ, জুতা তৈরির কাঁচামাল আমদানি শুল্ক বেশি হলেও জুতা আমদানি শুল্ক কম। এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি সীমান্ত দিয়ে চোরা পথে অবাধে নিম্নমানের ভারতীয় জুতা আসায় অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্প। ভারত থেকে সব ধরনেরই মোটামুটি আসতেছে। আমাদের দেশে মধ্যবিত্তের সংখ্যা বেশি, তারা একটু কম দামি জুতা খুঁজে। ওই জুতাগুলা যখন আসতেছে তখন বাজারকে ভারসাম্যহীন করে দিচ্ছে। এত বিশাল আকারে হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। যে কোনো জুতা আনলে বাংলাদেশে ঢুকলে $4 করতে হবে, এটাকে আবার গভর্নমেন্ট নামায় নিয়ে আসছে $1.5। তো $1.5 যে নিয়ে আসছে, আসার পরে দেখা গেছে আমাদের যে লোকাল মাল আমরা কোনো জায়গায় বেচতে পারতেছি না, বিদেশি জুতার সাথে আমাদের টিকতে পারতেছি না আমরা, যেহেতু আমাদের কাঁচামালের মূল্য ঊর্ধ্বগতি। উদ্যোক্তারা জানান, অবৈধ পথে আসা এসব জুতা দেশের পাইকারি মার্কেটগুলো থেকে ছড়িয়ে পড়ছে সারা দেশে। মিথ্যা ঘোষণায় দাম কম দেখে এসব জুতা আমদানি হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব। $10 জুতা এখানে আইসা ওই সরকারিভাবে লোকা ঘোষণা দিতেছে ওই লোকা $5, আর $5 লোকা এখানে চুরি করে ফেলাইছে। তো $5 যেমন ট্যাক্সটা আসতো, সেই ট্যাক্সটা তো লোকা সরকার পাইতেছে না, আর বাকি টাকাটা হলো চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে। ভারত, মিয়ানমার, চায়না এবং ব্যাংকক থেকে যে জুতাগুলি আসতেছে, সেই জুতার উপরে 500% যাচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি যদি বাড়ায় দেয়, তাহলে আমাদের এই শিল্পটা টিকবে। পাদুকা প্রস্তুতকারক সমিতির তথ্য অনুযায়ী পাদুকা কারখানাগুলো বছরে স্থানীয় বাজারে 25 কোটি জোড়া জুতা সরবরাহ করে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে আনারস ও লেবু চাষের পাশাপাশি নাগা মরিচের চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দেশি চাহিদা মিটিয়ে এই মরিচ এখন যাচ্ছে বিদেশেও। তবে এবছর মরিচের ছত্রাকের আক্রমণ দেখা দেয় শঙ্কিত তারা। আর এই মরিচের চাষ বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের ভাঁজে ভাঁজে সারি সারি আনারস আর লেবুর গাছ, তারই ফাঁকে সাথী ফসল হিসেবে নাগা মরিচের আবাদ করছেন মৌলভীবাজারের চাষিরা। জেলার সব উপজেলাতেই এ মরিচের চাষ হলেও পাহাড় ও টিলা বেষ্টিত শ্রীমঙ্গলে এর চাষ হয় বেশি। প্রতিদিন অন্তত 10 থেকে 15 লাখ টাকার মরিচ বিক্রি হচ্ছে জেলার আড়তগুলোতে। সুগন্ধি এ মরিচের চাহিদা রয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, আর বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে তা যাচ্ছে বিদেশেও। এবার প্রচুর পরিমাণ নাগা মরিচ হয়েছে। 2000 গাছে প্রায় 2.5 লক্ষ টাকার নাগা বেচছি। আরো 2 সিজনে মনে করেন আরো 2-3 লাখ টাকার বেচার চিন্তা ভাবনা আছে। ইউরোপ কোম্পানিতেও যায়, সিমার্কেও যায়, আরো বিভিন্ন কোম্পানিতে এই নাগাগুলা নেয়। তবে এবছর ছত্রাকের আক্রমণ দেখা দেয় শঙ্কিত মরিচ চাষিরা। কৃষি বিভাগ থেকে যদি আমরা এটার প্রতিকারের জন্য কোনো যদি সুব্যবস্থা যদি নেন, তাহলে আমরা নাগামরিচ থেকে আরো ফলন বেশি পাই। লাভজনক হওয়ায় নাগা মরিচের চাষ বাড়াতে সহযোগিতার আশ্বাস দিলেন জেলার কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এটা চাষটা সম্প্রসারণ কিভাবে করা যায় সেটা আমরা উদ্যোগ নিয়েছি, এবং আগামীতে আশা করতেছি আস্তে আস্তে এর চাষাবাদের এরিয়াটা আস্তে আস্তে বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারের 20 হেক্টর জমিতে প্রায় 20 মেট্রিক টন নাগা মরিচ উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এছাড়া হামলাকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারির পর সেনা সদস্যদের এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।
রোববার শ্রীনগরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ নির্দেশ দেন তিনি। দেশের জন্য সেনাদের এ প্রাণহানি বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সেনা ঘাঁটিতে এ হামলার জন্য জৈশ-ই-মোহাম্মদকে দায়ী করেছেন ভারতীয় সেনাপ্রধান দলবীর সিং। পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার কাশ্মীরে গিয়ে দলবীর সিং বলেন, প্রাথমিক তদন্তে হামলাকারীদের সবাই বিদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। তারা জৈশ-ই-মোহাম্মদের সদস্য। এ ব্যাপারে পাকিস্তানকে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে বলে জানান তিনি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে 100 কিলোমিটার দূরে বারামুল্লা জেলার উরিতে এ সেনা ঘাঁটিতে রোববার ভোরে হামলা চালায় সন্ত্রাসীরা। বন্দুকযুদ্ধে 4 হামলাকারী নিহত হলেও প্রাণ দিতে হয় 17 সেনা সদস্যকে। এবার এমি অ্যাওয়ার্ডের খবর। এবারের এমি অ্যাওয়ার্ডের আসরে ছিল গেম অব থ্রোনস এর জয় জয়কার। দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা সিরিজের খেতাব সহ এবছর 12টি পুরস্কার জিতেছে এইচবিওর জনপ্রিয় এই ড্রামা সিরিজ। রোববার লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসে এমি অ্যাওয়ার্ডের 68তম আসর। জিমি কিমেলের উপস্থাপনা আর টেলিভিশন জগতের তারকাদের সরব পদচারণায় জমজমাট ছিল এবারের এমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারও আসর মাত করে রেখেছিল এইচবিও চ্যানেলের জনপ্রিয় ড্রামা সিরিজ গেম অফ থ্রোনস। সেরা ফ্যান্টাসি ড্রামা সিরিজের খেতাব সহ 12টি পুরস্কার জিতেছে এই সিরিজটি। ড্রামা বিভাগে এবছরই প্রথম সেরা অভিনেতার খেতাব পেয়েছেন মিশরীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা রামি মালিক। মিস্টার রোবট নাটকে একজন কম্পিউটার হ্যাকারের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন তিনি। আমি এ নাটকে একজন তরুণের চরিত্রে অভিনয় করেছি। আমি ইলিয়টের চরিত্রকে সম্মান জানাই। আরফান ব্ল্যাক নাটকে অভিনয় করে প্রথমবারের মতো সেরা নাট্য অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাতিয়ানা মাসলানি। আমি এই পুরস্কার জিতে খুবই খুশি। এ ধরনের নারী কেন্দ্রিক নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। দ্বিতীয়বারের মতো কমেডি বিভাগে সেরা ড্রামা সিরিজের সম্মান অর্জন করেছে দ্বীপ। এ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জুলিয়া লুইস ড্রেফার্স। আর একই বিভাগের ট্রান্সপারেন্ট নাটকে অভিনয় করে সেরা অভিনেতার খেতাব অর্জন করেছেন জেফরি ট্যাম্বর। এবছরই তাইওয়ানের অ্যালান ইয়াং এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আজিজ আনসারি কমেডি সিরিজ মাস্টার অফ নানের জন্য সেরা স্ক্রিপ্ট রাইটারের পুরস্কার জিতেছেন। তাদের এ অর্জনের পর টিভি পর্দায় এশিয়ানদের আরও বেশি অংশ নেওয়ার আহ্বান জানান তাদের সহকর্মীরা। শিরিন আক্তার, সময় সংবাদ। প্রত্যাশা অনুযায়ী টেস্ট ক্রিকেটে গেল 16 বছরের সাফল্য পায়নি বাংলাদেশ। তবে আসন্ন ইংল্যান্ড সিরিজে ভালো কিছু করার প্রত্যয় টাইগারদের টেস্ট দলের সহ অধিনায়ক তামিম ইকবালের। 6 বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে অনার বোর্ডে নাম লেখানো তামিম অতীতের অর্জন থেকে প্রেরণা নিয়ে আরও ভালো করার আশা প্রকাশ করেন। হুমায়ুন কবির রোজের রিপোর্ট। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মোট 8টি টেস্ট খেলেছে, যার মধ্যে মাত্র অর্ধেক টেস্ট খেলে 4টি 50 আর 2টি সেঞ্চুরি হাঁকিয়ে মোট 505 রান নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে বেশি রান সংগ্রাহক তামিম ইকবাল। আর 2010 সালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে প্রতাপে এক সেঞ্চুরির উইলোবাজিতে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন গৌরবময় ওনার বোর্ডে। তামিমের সেই প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ড আবারও বাঘের ডেরায়, তবে অতীত নিয়ে নয়, তামিমের ভাবনায় শুধুই বর্তমান। ওটা অবশ্যই আমার আজীবন আমার লাইফের সাথে একটা নাম থেকে যাবে, ওটার জন্য আমি অবশ্যই প্রাউড। বাট আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হলো প্রেজেন্ট, আর আমি প্রেজেন্টে ভালো করতে চাই। 2000 সালের পর এ পর্যন্ত 93টি টেস্ট খেললেও বাংলাদেশের সাফল্যের গ্রাফটা হতাশার বৃত্তে কেন? টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল এ প্রশ্নের উত্তরে বললেন এমনটাই। আমার কাছে মনে হয় লাস্ট যদি 4-5টা টেস্ট ম্যাচ হিসাব করেন তাহলে হয়তো আমরা আগের চেয়ে বেটার খেলছি। এই একটা ফরম্যাট নিয়ে আমরা সবাই
খুব চাই মন থেকে যে আমরা এই ফরম্যাটে আমরা ভালো করব, কারণ আলটিমেট একটা ক্রিকেটারের জীবনে টেস্ট ম্যাচই সবচেয়ে বড় জিনিস। এটা নিয়ে আমরা আসলে অনেক প্ল্যানিং আছে আমরা যদি ওই প্ল্যানগুলো যদি টেস্ট ম্যাচে এক্সিকিউট করতে পারি, অবশ্যই আশা করব যে আগের চেয়ে ভালো পারফরমেন্স হবে। তবে সময় বদলেছে, শুধু রঙিন পোশাকেই না, সাদা পোশাকেও প্রতিপক্ষকে হারানোর সংকল্প তামিমের। আমরা কোনো সময় ড্রয়ের জন্য খেলতে নামি না, আমরা সবসময় জিতার জন্য খেলতে নামি। যে জিনিসটা বলেছি, টেস্ট ক্রিকেট হলো 5 দিনের খেলা, প্রতি সেশনে আপনার কিছু না কিছু ভালো করতে হবে আপনি যদি টেস্ট ম্যাচ জিততে চান। দীর্ঘ 14 মাস পর টেস্ট খেলতে মুখিয়ে আছেন তামিম। সবকিছু ঠিক থাকলে আগামী 20 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন লাল সবুজের প্রতিনিধি তামিম ইকবাল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বক্তব্য রাখবেন প্ল্যানারি সেশনে। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা প্রয়োজন, অভিমত কানাডার ক্ষমতাসীন দলের এমপির। দুদেশের সম্পর্ক আরো জোরদার করার তাগিদ। সড়ক দুর্ঘটনার রোধে 144টি ব্ল্যাক স্পট নির্ধারণ করে কাজ করছে সরকার, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। আবারও বললেন, বেপরোয়া গাড়ি চালানোয় ঘটে দুর্ঘটনা। বিভিন্ন সংগঠন ও সমিতির নামে নম্বর প্লেট লাগিয়ে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রিকশা। রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা। আজও হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের শিডিউল বিপর্যয়। প্রতিটি ফ্লাইট আসছে নির্দিষ্ট সময়ের 2 থেকে 3 ঘন্টা পর, হাজিদের ভোগান্তি। The Emmy goes to Rami Malek. এবং জমকালো আয়োজনে হয়ে গেল এমি অ্যাওয়ার্ডসের 68তম আসর। এবারও সেরা ফ্যান্টাসি ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিল গেম অব থ্রোনস। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।